হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় বল ও শক্তির প্রাথমিক ধারণা। এই চ্যাপ্টার থেকে কিন্তু আমরা আগের ভিডিওতে বেশ কিছুটা অংশ আলোচনা করে ফেলেছিলাম, বেশ কিছুটা অংশের প্রশ্ন উত্তর আলোচনা করে ফেলেছিলাম। প্রতিটা লাইন খুঁটিয়ে কিন্তু কোশ্চেন অ্যান্সার আমরা আগের ভিডিওতে বেশ কিছুটা অংশ অর্থাৎ 89 পেজের হাফ অবধি আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমরা কি করব, 89 পেজের পরবর্তী অংশ থেকে কোশ্চেন অ্যান্সার আবার আলোচনা করব। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নেবে। তো চলো আলোচনাটা শুরু করি। আলোচনার শুরুতে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। চলো শুরু করছি। আজকে আমরা শুরু করব 89 পেজ থেকে, ঠিক আছে? তো চলো দেখে নাও কোশ্চেন অ্যান্সারগুলো। আজকে আমরা শুরু করব শক্তির উৎস থেকে, ঠিক আছে? শক্তির উৎস থেকে যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো সেগুলো কী হবে দেখো। 1 নম্বর প্রশ্ন বলছে শক্তির মূল উৎস কী? তো উত্তর লিখবো আমরা শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। নেক্সট কোশ্চেন বলছে গাছের দেহে কী সঞ্চিত থাকে? উত্তর হবে গাছের দেহে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। নেক্সট কোশ্চেন বলছে তাপবিদ্যুতের জন্য ব্যবহৃত কাঁচামাল কী কী? উত্তর হবে তাপবিদ্যুতের জন্য ব্যবহৃত কাঁচামাল হলো কয়লা ও পেট্রোলিয়াম। নেক্সট কোশ্চেন উইন্ডমিল কিসের সঙ্গে যুক্ত? উত্তর হবে বায়ু শক্তির সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন বলছে নদীর স্রোতে কী ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়? উত্তর হবে নদীর স্রোতে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। পরের প্রশ্ন বলছে কী উৎপাদনে সৌরকোষ ব্যবহার হয়? উত্তর হবে সৌরশক্তি উৎপাদনে সৌরকোষ ব্যবহার হয়। পরের প্রশ্ন দেখো, বলছে কাকে কেন সব শক্তির উৎস বলা হয়? উত্তর হবে সূর্যের আলোকে কাজে লাগিয়ে সবুজ উদ্ভিদ সকল প্রাণীর জন্য খাবার বা শক্তির যোগান দেয়, তাই সূর্য সব শক্তির উৎস বা সূর্যকে সব খাবারের শক্তির উৎস বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে সালোক সংশ্লেষের সময় শক্তির কি পরিবর্তন হয়? উত্তর হবে সবুজ উদ্ভিদ সূর্যের আলোকে কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন করে। এখানে সৌরশক্তি পরিবর্তিত হয়ে রাসায়নিক বা স্থিতিশক্তি রূপে গাছের দেহে জমা হবে। পরের প্রশ্ন বলছে আমাদের ব্যবহৃত বিদ্যুৎ শক্তি কয় প্রকার ও কী কী? উত্তর হবে আমাদের ব্যবহৃত বিদ্যুৎ শক্তি 2 প্রকার, যথা তাপবিদ্যুৎ শক্তি ও জলবিদ্যুৎ শক্তি। নেক্সট কোশ্চেন বলছে জলবিদ্যুৎ কিভাবে তৈরি করা হয়? উত্তর হবে প্রবাহমান জলধারার মধ্যে টারবাইন নামক চাকা বসিয়ে দেওয়া হলে সেটি জোরে ঘোরে। এই প্রবল ঘূর্ণন থেকেই জলবিদ্যুৎ উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন সৌরশক্তি থেকে মানুষ কিভাবে বিদ্যুৎ উৎপাদন করে? উত্তর হবে সৌরকোষ বসিয়ে সরাসরি সূর্যালোক থেকে সৌরবিদ্যুৎ উৎপাদিত হয়। সূর্যের তাপের কারণে বৃষ্টি ও বরফ সৃষ্টি হয়, এর জন্য নদীতে জলপ্রবাহ হয়। জলপ্রবাহকে কাজে লাগিয়ে টারবাইন চালিয়ে জলবিদ্যুৎ উৎপাদিত হয়। নেক্সট কোশ্চেন জীবদেহ থেকে কিভাবে শক্তি উৎপাদিত হয়? উত্তর হবে মৃত জীবদেহ মাটির নিচে চাপা পড়ে বহু বছর ধরে চাপ, তাপ, জীবাণুর ক্রিয়া ইত্যাদির কারণে সেগুলো কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি জীবাশ্ম জ্বালানি তৈরি হয়, সেগুলো পুড়িয়ে বিদ্যুৎ তৈরি হয়। এবার আসবো আমরা পেজ নম্বর 92 থেকে 95 এর মধ্যে যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো আছে শক্তি শৃঙ্খলের ধারণা এই অংশ থেকে। দেখো প্রথম প্রশ্ন করেছে উৎপাদক কাকে বলে? উত্তর লিখব সবুজ উদ্ভিদ সৌরশক্তির সাহায্যে নিজ দেহে খাদ্য উৎপাদন করতে পারে, একে উৎপাদক বলে। নেক্সট কোশ্চেন বলছে প্রথম শ্রেণীর খাদক কাকে বলে? উত্তর হবে যেসব প্রাণীরা খাদ্যের জন্য উৎপাদকের ওপর নির্ভর করে তাদেরকে প্রথম শ্রেণীর খাদক বলে, যেমন হরিণ। নেক্সট কোশ্চেন বলছে দ্বিতীয় শ্রেণীর খাদক কাকে বলে? উত্তর হবে যেসব প্রাণীরা প্রথম শ্রেণীর খাদকদের খেয়ে বেঁচে থাকে তারা হলো দ্বিতীয় শ্রেণীর খাদক, যেমন বাঘ। নেক্সট কোশ্চেন বলছে সর্বভুক কাকে বলে? উত্তর লিখব যারা খাদ্যের জন্য অন্যান্য উদ্ভিদ ও প্রাণী উভয়ের ওপরই নির্ভর করে তারা হলো সর্বভুক। নেক্সট কোশ্চেন বলছে খাদ্য শৃঙ্খল কাকে বলে? উত্তর হবে উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর মধ্যে খাদ্যের সম্পর্কের ভিত্তিতে যে শৃঙ্খল বা বন্ধন তৈরি হয় তাকেই খাদ্য শৃঙ্খল বলে, যেমন ঘাস, হরিণ, বাঘ। খাদ্য জাল কাকে বলে? একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পর যুক্ত হয়ে যে জালের মতো ছবি তৈরি করে তাকে বলা হয় খাদ্য জাল।
যেমন দেখো ঘাসকে কে খাচ্ছে না, হরিণ খাচ্ছে, খরগোশ খাচ্ছে। আবার হরিণ খরগোশ এদের দুজনকেই কিন্তু খাচ্ছে হচ্ছে চিতাবাঘ। এভাবেই একটা খাদ্য জাল কিন্তু তৈরি হয়। নেক্সট কোশ্চেন, খাদ্য পিরামিড কাকে বলে? উত্তর হবে খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে পরস্পরযুক্ত প্রাণী উদ্ভিদদের যদি কাল্পনিকভাবে আলাদা আলাদা পুষ্টির ধাপে রাখা হয় তবে পিরামিড তৈরি হয়, একে খাদ্য পিরামিড বলে। নেক্সট কোশ্চেন বলছে 10% সূত্রটা লেখো অথবা লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। উত্তর হবে প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির প্রায় 10% ওই স্তরের প্রাণীদের দেহ গঠনে ব্যয়িত হয়, আর এই শক্তি পরবর্তী পুষ্টি স্তরে জীবরা গ্রহণ করতে পারে। এই সূত্রটি লিন্ডেম্যানের সূত্র নামে পরিচিত। এবার আসছি পেজ নম্বর 96 শক্তির সমস্যা থেকে কোশ্চেন অ্যান্সার। দেখো ফার্স্ট প্রশ্ন বলছে জ্বালানি সমস্যা কেন পৃথিবীর প্রধান সমস্যা? উত্তর হবে সীমিত পরিমাণ কয়লা পেট্রোলিয়ামের থেকে পাওয়া জ্বালানি দ্রব্য ফুরিয়ে গেলে গোটা পৃথিবীতেই গাড়ি চালানো, রান্না করা ইত্যাদি কাজ খুব কঠিন হয়ে পড়বে, তাই জ্বালানির সমস্যা পৃথিবীর প্রধান সমস্যা। নেক্সট কোশ্চেন, অনবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? উত্তর হবে যে শক্তির উৎসগুলো দ্রুত শেষ হয়ে যায় আবার পাওয়ার উপায় থাকে না তাদেরকে অনবীকরণযোগ্য শক্তি উৎস বলা হয়, যেমন কয়লা, খনিজ তেল ইত্যাদি। নেক্সট কোশ্চেন কি বলছে, নবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? উত্তর হবে যে শক্তির উৎসগুলো সহজে শেষ হয় না ও যাদের থেকে বহুকাল ধরে শক্তি পাওয়া সম্ভব হয় তাদের নবীকরণযোগ্য শক্তির উৎস বলে, যেমন সূর্যের আলো, বায়ু ইত্যাদি। নেক্সট কোশ্চেন, অণু গঠন বদলালে শক্তির কি পরিবর্তন হয়? উত্তর হবে অণুর গঠন বদলালে কখনো শক্তির মুক্ত হয়, আবার কিছুটা শক্তি বাইরে থেকে শোষিত হয়। নেক্সট কোশ্চেন, খাদ্যের রাসায়নিক শক্তি কাকে বলে? উত্তর হবে খাদ্য থেকে শক্তি উৎপাদনের সময় খাদ্যের বিভিন্ন পদার্থের অণুর গঠনের বদল হয় ও এর জন্যে কিছুটা শক্তি উৎপন্ন হয়। এই শক্তিকেই খাদ্যের রাসায়নিক শক্তি বা খাদ্যের রাসায়নিক স্থিতিশক্তি বলা হয়। নেক্সট কোশ্চেন, প্রাত্যহিক জীবনে ঘর্ষণ বল, পেজ নম্বর 97 to 99 দেখো যে সমস্ত কোশ্চেন অ্যান্সার বলছে ঘর্ষণ কাকে বলে। উত্তর লিখব, একটা তলের ওপর দিয়ে যখন কোনো বস্তু চলতে চায় তখন তার উঁচু নিচু অংশগুলো ওই তলের উঁচু নিচু অংশে বাধা পায়, এই ঘটনা হলো ঘর্ষণ। পরের প্রশ্ন বলছে ঘর্ষণের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এবার ঘর্ষণের বৈশিষ্ট্য কি কি? 1 নম্বর বৈশিষ্ট্য দেখো হচ্ছে দুটি পরস্পর ঘর্ষণকারী তল একে অপরকে আলাদাভাবে ঘর্ষণ বল প্রদান করে। 2 হচ্ছে বেশি ঘর্ষণে বস্তুর ক্ষতি হয়। নেক্সট কোশ্চেন, তলের মসৃণতা ও ঘর্ষণের সম্পর্ক কীরূপ? উত্তর হবে যে তল বেশি মসৃণ সেই তলে ঘর্ষণ কম হয়, অমসৃণ তলে ঘর্ষণ বেশি হয়। তাহলে আমরা 6 চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন অ্যান্সার কিন্তু আলোচনা করে ফেললাম। আগের ভিডিওটা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তো অবশ্যই দেখে নেবে। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।